আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কে জয়েন করলা? তাহমিনা। আচ্ছা, দেখি তুমি মাত্র জয়েন করেছো তো। সবাই আসো, পরে হচ্ছে আজকে আমরা প্রথম অধ্যায়টা দেখবো, নবম অধ্যায়টা দেখবো। নবম অধ্যায়ের ঝুঁকি ও মুনাফার হার, মানে হচ্ছে ফিনান্সের একদম লাস্ট অধ্যায়টা। এটা সম্পূর্ণ অঙ্ক নির্ভর। আমি ইউটিউবে কিছু ক্লাস নিয়েছি এই অধ্যায়ের, কিন্তু তোমরা তখন অনেকে ইউটিউবে ক্লাস করো না বা অনেকে জানো না, এই কারণে আমি আবার এই অধ্যায়টা আবার করাচ্ছি, যে তোমাদের সুযোগ এসছে বা সময় আছে, এই কারণে আবার মানে দেখাচ্ছি। তো এখন আমি এই অধ্যায়ের থিওরি গুলো দেখাবো না, যেহেতু অলরেডি আমি ইউটিউবে তোমার খুঁজলে পাবা, তোমাদের আপলোড দেওয়া আছে। অধ্যায় অনেক থিওরি, অনেক ক্লাস আছে। তো আজকে আমি জেনারেল কিছু আলোচনা করে আমি ম্যাথ গুলাই করাবো। তো যেহেতু ম্যাথ গুলো আসলে আমাদের মানে টিটি প্রশ্ন তো ম্যাথ থেকেই হবে। আর একটা বিষয়, ফিনান্সে যেহেতু দুইটা প্রশ্ন হয়, মানে তোমার 11টা প্রশ্ন 9টা অধ্যায়, কিছু কিছু অধ্যায় থেকে দুইটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে। নবম অধ্যায়টাও কিন্তু সেরকম, ঠিক আছে? তো এখান থেকেও চাইলে টিচাররা দুইটা প্রশ্ন দিতে পারে। আর এই অধ্যায়টা তোমরা 9-10-এও করে এসেছো, কিন্তু 9-10-এ করেছো মানে অল্প একটু অংশ, এখানে এসে একটু বড় হয়েছে বিষয়টা। তো আজকে আমরা এই ঝুঁকি ও মুনাফার হার এই অধ্যায়টাই করবো। দেখি আর কে কে জয়েন করে। মাত্র একজন তোমাকে দেখতে পাচ্ছি। আসলে আমার শনিবার দিন তো প্রবলেম থাকে, আমি বলেছি, এই জন্যই আজকে ক্লাসটা নিচ্ছি। আর তোমাদের জন্য সুবিধাই হয়, আজকে বৃহস্পতিবার শনিবার দিন রিল্যাক্সে থেকে আজকে তোমরা 11টা থেকে 12টা করে ফেললা, তাহলে তোমাদের বাসায় যেহেতু আছো তোমাদের সুবিধাই হয়, খারাপ হয় না। আচ্ছা, দেখি জি আমরা ম্যাম। কে কে আছে। আর কিছুক্ষণ দেখবো, দেখার পরে হচ্ছে আমরা ক্লাসটা শুরু করব। ঝুঁকি এবং মুনাফার হার, মজা পাবা তোমরা এটা করে। আসলে আমি কলেজ খুব মিস করি, কারণ এই ধরনের চ্যাপ্টার আসলে এগুলো ইউটিউবে পড়ানো যায় না। বিশেষ করে ম্যাথ আমার কাছে খুবই বিরক্ত লাগে, যে আমি কিভাবে ম্যাথ ক্লাসে যখন বোর্ডে করাই, তখন তোমরা হচ্ছে ওয়ালাইকুম আসসালাম, তখন তোমরা হচ্ছে জিজ্ঞেস করো, আবার আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, একটা জিনিস লিখি আবার মুছি, সেটা একটা বিষয়। এখানে আমি একটা স্ক্রিন শেয়ার করে পড়াচ্ছি, আসলে এটা আমার কাছেই যেন কেমন লাগে, ঠিক আছে? কি করবো, আসলে পরিস্থিতির কাছে তো আমরা সবাই অসহায়, এছাড়া তো আমার কিছু বলার নাই আর কি। আর হচ্ছে তোমাদের সিলেবাস সংক্রান্ত কোনো ঘোষণা যেহেতু আসে নাই, তাহলে তো আমরা মানে হচ্ছে করতেই হবে আমাদের। আর এই তো, আর কি বলবো। আচ্ছা, তো আমাদের অলরেডি 6 বেজে গিয়েছে। আমি আসলে আমাকে ক্লাস করাতে হবে, আমি শুরু করে দিই, তা না হলে আমাদের হুট করে কেটে যায়, শেষও হয় না, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে আমি শুরু করি। দেখো, যে দুজন আছো তাদেরকে নিয়ে শুরু করি, বাকিরা জয়েন করো। নবম অধ্যায় ঝুঁকি ও মুনাফার হার। তো এখানে তোমার যে বিষয়টা, ঝুঁকি কি? ঝুঁকি হচ্ছে তোমার এক ধরনের অনিশ্চয়তা, যেটা আর্থিকভাবে মোকাবেলা করা যায়, ঠিক আছে? বা আর্থিকভাবে তোমার হচ্ছে আহ তোমার কি বলবো, আর্থিকভাবে এটাকে পরিমাপ করা যায়। মানে যে অনিশ্চয়তাটা আর্থিকভাবে পরিমাপ করা যায় তাকে আমরা বলছি ঝুঁকি। আর মুনাফা হচ্ছে খুব সাধারণ কথায়, যদি আমাদের ব্যবসা করলাম, যে ব্যয়টা করলাম, ব্যয় থেকে আমার আয়টা বেশি হলে সেটাকে আমরা বলছি মুনাফা। তাহলে ঝুঁকি এবং মুনাফার হার এই চ্যাপ্টারটা আমরা কেন পড়ছি বা কেন আমাদের আসলে দরকার, কারণ হচ্ছে আমরা আমরা প্রত্যেকে জানি ফিনান্স কি করে। ফিনান্স হচ্ছে পূর্বের ডাটাগুলো সংগ্রহ করে, বর্তমানে একটা রেজাল্ট তৈরি করে ভবিষ্যৎ সম্পর্কে একটা আইডিয়া দেয়। তো এই ঝুঁকি ও মুনাফার হারের ক্ষেত্রে আমরা ঠিক তাই পাবো। একটা কোম্পানির পূর্বের বা বিগত বছরের কতগুলো আর্থিক তথ্য নিয়ে আমরা ঝুঁকি এবং ওই কোম্পানিটার মুনাফা বের করবো। এরপরে হচ্ছে আমরা একটা সিদ্ধান্ত নিব যে এই কোম্পানিটির আসলে তোমার কোন প্রকল্পটা ঝুঁকি বেশি, কোনটাতে বিনিয়োগ করা উচিত, কোনটাতে করা উচিত না, কোনটার মুনাফা বেশি,
মানে একটা ঝুঁকি এবং মুনাফার মধ্যে আমরা একটা তুলনা এবং তার তুলনা করে তার থেকে একটা সিদ্ধান্ত নিতে পারবো, ঠিক আছে। এছাড়াও এই চ্যাপ্টারে আমরা হচ্ছে আদর্শ বিচ্যুতি, সম্ভাবনা বিন্যাস, বিভেদাঙ্ক, বিভিন্ন ধরনের ঝুঁকি তোমার পরিমাপ করার যে পদ্ধতি আছে সেগুলো আমরা জানতে পারবো। তো যখন আমরা বিবিএ তে উঠবো তখন এই চ্যাপ্টারটা আমাদের ফিনান্সে তো লাগবেই, প্লাস আমাদের প্রত্যেকেরই পরিসংখ্যান করা লাগবে, ঠিক আছে। আমরা যারা কমার্সে আছি পরিসংখ্যানে আমাদের এই চ্যাপ্টারটা লাগবে। আচ্ছা, তো এরপরে আমরা হচ্ছে পোর্টফোলিও বৈচিত্র্যায়ন করতে যে পোর্টফোলিও এতদিন আমরা নাম দেখেছি কিন্তু পোর্টফোলিওর কোনো অঙ্ক আমরা দেখি নাই। এই চ্যাপ্টারে আমরা পোর্টফোলিওর ঝুঁকি নির্ণয় করা শিখতে পারবো এবং পোর্টফোলিওর আয় নির্ণয় করা জানতে পারবো। এছাড়া দেখো সিএপিএম যে একটা মডেল আছে, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, সেটাও তোমার কি এবং সেটার অঙ্ক আমরা এই চ্যাপ্টারে জানতে পারবো। তো থিওরি গুলো আমি পড়াচ্ছি না, বেসিক এগুলো বলে আমি অঙ্কে চলে যাচ্ছি। থিওরি গুলো তোমাদের ইউটিউব চ্যানেলে আছে, বা যখন আমার মনে হবে যে অঙ্ক করার সময় যে এই থিওরিটা আমার এখন বলা প্রয়োজন সেটা আমি বলে দিব, ঠিক আছে। তো আপাতত আমরা হচ্ছে অঙ্কেই চলে যাচ্ছি, কারণ হচ্ছে আমাদের এটা আগে একবার করানো হচ্ছে। আচ্ছা, প্রথমেই আমি যে পৃষ্ঠাতে আসলাম সেটা হচ্ছে দেখো তোমাদের এই বইটা যখন আমরা এখন বাসায় আছি, এই বইটার মধ্যে প্রতিটা চ্যাপ্টার শেষ হলে এরকম একটা পৃষ্ঠা থাকে, ইম্পর্টেন্ট ফর্মুলা প্লাস উপরে অঙ্ক করার কিছু বেসিক নিয়ম দেওয়া থাকে। যেহেতু আমরা এখন বাসায় আছি অতটা টিচারদের হেল্প যেভাবে আগে পেতাম সরাসরি সেভাবে পাচ্ছি না, কারণ আগে ক্লাসে তো সপ্তাহে 5টা, এখন হচ্ছে 2টা, তাও আবার অনলাইন। তো সেই ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো অনেক কাজে দিবে। এই যে নোট গুলো উপরে অঙ্ক করার সাধারণ নিয়মাবলী, এগুলো যদি আমরা পড়ে অঙ্ক করি তাহলে আমরা সব অঙ্ক বুঝতে পারবো। এই বইটার মধ্যে একদম বুঝিয়ে বুঝিয়ে তোমাদের করিয়েছে। যাই হোক, আমরা আজকে তোমার হচ্ছে মুনাফার হার যে সেটা নির্ণয় করা শিখবো। প্রথমে আমরা মুনাফার হার নির্ণয় করা শিখবো। এখানে মুনাফার হারের কয়েকটা সূত্র আছে, দেখো তোমাদের বইয়ের যেখান থেকে তোমার হচ্ছে ইম্পর্টেন্ট ফর্মুলা গুলো আছে সেখানে যেতে পারবা। মুনাফার হারে 1 নাম্বার আছে একটা সূত্র, 2 নাম্বার আছে প্রত্যাশিত মুনাফার হারে আরেকটা সূত্র দেখলাম, আরেকটা দেখলাম প্রত্যাশিত মুনাফার হারে, মোট মুনাফার আমরা এখানে 3টা সূত্র দেখতে পাচ্ছি। তাহলে আমরা কখন কোন সূত্রটা প্রয়োগ হবে সেটাও বলে দিব। আজকে ক্লাসে আমরা মুনাফার হারটাই দেখব। আচ্ছা, প্রথমে আমরা প্রথম যে সূত্রটা আছে সেটা নিয়ে একটু দেখি। দেখো এখানে বলেছে সিএফ প্লাস পি মাইনাস পিবি ডিভাইডেড বাই পিবি। আচ্ছা, এখন কোনটা দিয়ে কি বোঝায় সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে, তাই না? তো প্রথমেই আমরা আজকে 1 নাম্বার সূত্রের অঙ্কটা করছি, ঠিক আছে। তোমরা কিন্তু খাতা কলম নিয়ে বসো, অঙ্ক কিন্তু শুনলে হয় না, অঙ্ক আমাদের করতে হবে, ঠিক আছে। আমি প্রত্যেকের হাতে মোবাইল আছে বা কারো ল্যাপটপ বা কম্পিউটার যেটাতেই করো না কেন একটা খাতা কলম নিয়ে বসো। আমি এখন যে সূত্রটা বললাম স্ক্রিনে আছে সেই সূত্র তোমরা এখন খাতায় লিখো, ঠিক আছে। কারণ এই চ্যাপ্টারটা কিন্তু খুব সোজা মেয়েরা, এবং এই চ্যাপ্টার থেকে 2টা প্রশ্ন আসতে পারে, তোমাদের মাস্ট বি এই চ্যাপ্টার থেকে অঙ্ক অ্যান্সার করতে হবে। আমি কিন্তু যে চ্যাপ্টার সোজা সেগুলো কিন্তু বলেই দিই যে তুমি এখান থেকে অঙ্ক অ্যান্সার করলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা 1 নম্বর সূত্রটা আমাদের খাতায় এখন লিখে ফেলবো, সিএ প্লাস পি মাইনাস পিবি ডিভাইডেড বাই পিবি। আচ্ছা, তো 2 আর 3 এখন আমরা লিখছি না, কারণ আজকে আমরা 1 নম্বর সূত্রের অঙ্কটাই দেখছি। এখন আমরা এই রিলেটেড একটা অঙ্কে চলে যাব, ঠিক আছে। আমরা এখন এই রিলেটেড একটা অঙ্কে চলে যাব, 1 নম্বর সূত্র রিলেটেড। আচ্ছা, এখন আমরা দেখো এখানে অনেকগুলো সূত্র আছে। তো যেহেতু আমার হচ্ছে আজকের ক্লাসে হচ্ছে আমরা 1 নম্বর সূত্রটা দেখছি, তাহলে বাকি সূত্রগুলো এখন আর আমরা না দেখি তাহলে হচ্ছে আমাদের মাথাটা মানে হচ্ছে তোমার এলোমেলো হয়ে যাবে। তো হচ্ছে আমরা এগুলো না দেখে আমরা চলে যাচ্ছি সরাসরি 1 নম্বর সূত্রের অঙ্কে। আমি এটা একটু ক্লিয়ার করে নেই। আচ্ছা, আমরা এখন 1 নম্বর সূত্র যেটা দেখলাম সেটার অঙ্ক দেখবো যে কিরকম হতে পারে। 1 নম্বর সূত্রটা ছিল আমাদের এইটা, সিএফ প্লাস পি মাইনাস পিবি ডিভাইডেড বাই পিবি। আমরা প্রথম উদাহরণটা দিয়ে শুরু করি। প্রশ্নটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, দেখো মোট আয় নির্ণয় সি, আমরা আয় নির্ণয় শিখছি তাই না, আয় বা মুনাফা একই কথা, আয় মুনাফা একই কথা। তো আমরা আয় বা মুনাফা নির্ণয় শিখছি। দেখো তোমাদেরকে বলছি নিচের ছকে দেওয়া তথ্য থেকে প্রতিটি বিনিয়োগের আয়ের হার নির্ণয় করো। তোমরা খাতা নিবা এবং অবশ্যই ক্যালকুলেটর নিবা।
কষ্ট করে ক্লাস করছো যেহেতু কিছু শিখো, ঠিক আছে? শুধু শুনলে অঙ্ক হবে না মেয়েরা। এই কদিন আমি কিন্তু এই কথা বলি নাই, কারণ আজকে তো আমরা অঙ্ক করছি এবং এগুলো নতুন, আমরা আগে করিনি। তো হচ্ছে দেখো আমাদের এখানে তিনটা বিনিয়োগ আছে, ক, খ এবং গ। তো এই যে তিনটা বিনিয়োগ, প্রথমে আমাদের দিয়েছে মেয়াদ শুরুর মূল্য, এরপরে আমাদের দিয়েছে মেয়াদ শেষের মূল্য, এবং পরে ছকে আছে অন্তর্বর্তী নগদ প্রবাহ। আচ্ছা, তাহলে তোমরা খাতায় সূত্রটা লিখো। এখন দেখো কোনটা দিয়ে কি বোঝাচ্ছে। সিএফ, সিএফ দিয়ে আমরা বোঝাচ্ছি অন্তর্বর্তী নগদ প্রবাহ। অন্তর্বর্তী শব্দটা যদি কারো কাছে কঠিন মনে হয় আমরা বাদ দিয়ে দিব, এই অঙ্ক অন্তর্বর্তী দেওয়া আছে দেখে আমরা দিয়েছি। আসলে সিএফ দিয়ে বোঝাচ্ছে নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো বা নগদ প্রবাহ সিএফ দিয়ে বোঝাচ্ছে। পিই বা পিবি কোনটা দিয়ে কি বোঝাচ্ছে দেখো, পিই দিয়ে বোঝাচ্ছে পিবি দিয়ে বোঝাচ্ছে মেয়াদ তোমার শুরুর মূল্য, বিগিনিং প্রাইস। ঠিক আছে, এখানে বিগিনিংটাকে বিটাকে ছোট করে নিচে দিয়েছে, বিগিনিং প্রাইস বা প্রাইস অফ বিগিনিং। ঠিক আছে, প্রাইস অফ বিগিনিং, এটাকে আমরা পিবি দিয়ে বোঝাচ্ছি, মেয়াদ শুরুর মূল্য। আচ্ছা, মেয়াদ শুরুর মূল্য কোন কোন অঙ্কে এটা ক্রয় মূল্য হিসাবেও থাকতে পারে। তো আমি কি বললাম, মেয়াদ শুরুর মূল্য যেটা প্রাইস অফ বিগিনিং, কোন কোন অঙ্কে এটা ক্রয় মূল্য হিসেবেও থাকতে পারে। ক্রয় মূল্যটাই কিন্তু আমার মেয়াদ শুরুর মূল্য। আর পিই দিয়ে আমরা বোঝাচ্ছি প্রাইস অফ এন্ডিং বা এন্ডিং প্রাইস, যেটা কোনো কোনো অঙ্কে বিক্রয় মূল্য হিসেবে থাকতে পারে। এটা খুবই সোজা অঙ্ক, এমসিকিউ তে অনেক আসে, প্লাস সিকিউর প্রশ্নতেও আসে। তাহলে আমরা দেখে এই তো আমাদের সূত্র এবং কোনটা দিয়ে কি বুঝে আমরা বুঝে নিলাম। জাস্ট হচ্ছে আমরা দেখে নিই। দেখো আমরা কটা দেখছি। এখন দেখো ক বিনিয়োগের সিএফ কি, সিএফ মানে হচ্ছে অন্তর্বর্তীকালীন নগদ প্রবাহ। এইখানে তোমার সিএফ হচ্ছে -100। তো এখানে আমাদের মাইনাস দাও, আমাদের কিছু করার নেই, আমাদের অঙ্কে মাইনাস দাও, আমরা মাইনাসই দিচ্ছি। কত লিখছি, সিএফ -100। সূত্রের প্লাসটা আমরা এখানে লিখলাম প্লাস, তারপর ব্র্যাকেট দেখো পিই, পিই মানে হচ্ছে তোমার মেয়াদ শেষের মূল্য বা এন্ডিং প্রাইস অথবা প্রাইস অফ এন্ডিং অথবা বিক্রয় মূল্য। ঠিক আছে, আমি সবগুলো অল্টারনেটিভ বলে দিচ্ছি। এখন মেয়াদ শেষের মূল্য কত, দেখো প্রথম বিনিয়োগে 1100, জন্য 1100 লিখলাম। মেয়াদ শুরুর মূল্য তোমার হচ্ছে 800 বা ক্রয় মূল্য 800 দেওয়া। আবার পি আবার নিচে দিলাম 800, জাস্ট আমরা ক্যালকুলেটরে ভাগ করেছি। ভাগ করে অবশ্যই এটাকে পার্সেন্টেজে দেখাতে হবে। ঠিক আছে, তো পার্সেন্টেজে দেখালে আমাদের আমরা উত্তরটা পেয়ে যাব কত, 25%। খুবই সোজা। ঠিক আছে, খুবই সোজা, কিন্তু সোজা হলো এই চ্যাপ্টারে, এটাই আমাদের মানে সুখবর যে চ্যাপ্টার অঙ্কগুলো সোজা আর কি। তো এই গেল হচ্ছে আমাদের ক। ক বিনিয়োগের আমরা এইভাবে বের করলাম, এইভাবে ঠিক সেম ভাবে আমরা খটা বের করব এবং গটা বের করব। আমি যেহেতু উদাহরণ নিয়েছি, কারণ আমরা যেহেতু বাসায় আমরা উদাহরণ অঙ্কগুলো আগে একটু দেখলে আমাদের জন্য সোজা হয়। আচ্ছা, ঠিক একই ভাবে দেখো খটাও বের করেছে, গটাও বের করেছে, এবং এইখানে যে সব কিন্তু বলে দিয়েছে, আমি যে কথাগুলো বলেছি। দেখো সিএফ হচ্ছে ক্যাশ ফ্লো ডিউরিং দ্য পিরিয়ড, পিবি দিয়েছে প্রাইস বিগিনিং অথবা পারচেজ প্রাইস। দেখো আমি কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি ক্রয় মূল্য, আমি বাংলাটা বলে দিয়েছি। প্রাইস অফ বিগিনিং বা বিগিনিং প্রাইস বা ক্রয় মূল্য দিয়ে আমরা কি বোঝাচ্ছি, পিবি। প্রাইস অফ এন্ডিং বা সেলিং প্রাইস দিয়ে আমরা বোঝাচ্ছি পিই। তাহলে 1 নম্বর উদাহরণটা আমরা, তিনটা আছে ক, খ, গ, এবং তিনটাই আমরা করে ফেলবো এবং দেখবো যে উত্তরগুলো আমাদের মিলে কি না। ঠিক আছে, আচ্ছা এই গেল 1 নম্বর উদাহরণটা। এখন আসছি আমরা 2 নম্বরে। আমি কেন এটা দ্রুত করলাম, কারণ 2 নম্বরটা আর একটু কঠিন। 1 নম্বরটা একদম সোজা, তো তোমরা সবাই বুঝতেই পারছো এবং পড়াই আছে, সবাই পারবা। এখন একটু আমরা 2 নাম্বারটা দেখি। 2 নাম্বারের প্রশ্ন দেখো তোমাদের সামনে আছে।
হ্যাঁ 2 নাম্বার প্রশ্ন দেখো আসলে কি হয় জানো আমার ছেলেটা বারবারই চলে আসে বুঝছো, ওকে এবার আমি বুঝে টুঝে দিয়ে আসি, ও এসে চায় যে ও নিজেই তোমার হচ্ছে ল্যাপটপ নাড়াচাড়া করবে, খুব ঝামেলা। আচ্ছা তো 1 নাম্বার উদাহরণটা আমি একটু দ্রুতই বুঝালাম কারণ এটা খুবই সোজা, তোমরা সবাই পারবা, তোমাদের বিশেষ করে তোমরা যারা ক্লাসে আছো প্রত্যেকের প্রতি আমার বিশ্বাস আছে যে তোমরা এটা দেখলেই পারবা, ঠিক আছে? তোমরা তো আছো যারা তোমরা সবাই পারবা। তো এখন আমরা 2 নাম্বারটা দেখছি যে 2 নাম্বারটা কি বলেছে। দেখো 2 নাম্বারটা বলেছে আলিফ মাহমুদ আইডিএলসি এর একজন আর্থিক ব্যবস্থাপক, তিনি সমজাতীয় দুটি বিনিয়োগ এ ও বি এর আয়ের হার প্রাক্কলন করতে চায়। আরিফ মাহমুদ বিশ্লেষণ এটা নির্দেশ করে যে সাম্প্রতিক কালে অতীত আয়গুলো ভবিষ্যৎ আয় প্রকলনের ভূমিকা পালন করবে। এই যে লাইনগুলো দিয়েছে জাস্ট একটা উদ্দীপককে সুন্দর করার জন্য দিয়েছে। তো এই জিনিসগুলো আমি তোমাদেরকে ক্লাসের শুরুতেই বলেছি যে আমরা ফিনান্স সবসময় ভবিষ্যৎ নিয়ে কাজ করি, যেটা হচ্ছে তোমার অতীত তথ্যগুলো নিয়ে আমরা বর্তমানে একটা অঙ্ক করি বা একটা সিদ্ধান্ত নিই এবং ভবিষ্যৎ আমাদের সেই সিদ্ধান্তের উপরে আমরা ভবিষ্যতে তোমার হচ্ছে প্রকল্পটা নিব কি নিব না এটা একটা বিষয় থাকে। তো এই জিনিসটাই উপরে জাস্ট উদ্দীপকে দিয়েছে। আচ্ছা এখন আমরা মূল প্রশ্নে আসি। 1 বছর আগে বিনিয়োগ এর বাজার মূল্য, দেখো বলেছে যে 1 বছর আগে বিনিয়োগ এর বাজার মূল্য ছিল 20,000 টাকা এবং বিনিয়োগ বি এর বাজার মূল্য ছিল 55,000 টাকা। এই বছরে বিনিয়োগ এ থেকে 1,500 টাকা এবং বিনিয়োগ বি থেকে 6,800 টাকা নগদ প্রবাহ পাওয়া যাবে। বিনিয়োগ এ ও বিনিয়োগ বি এর বর্তমান বাজার মূল্য হলো যথাক্রমে 21,000 এবং 55,000 টাকা। এখন একটা জিনিস খেয়াল করি, এখন যে আমরা এখানে অনেকগুলা জিনিস হচ্ছে আমি দাগ দিলাম, তো দাগ দেওয়ার পরে হচ্ছে যে আমরা দেখতে পেলাম, আমি আবার উঠাই দিলাম তো একটা জিনিস দেখানোর জন্য যে আমরা যে আগের অঙ্কটা তো খুব সহজ ছিল, আমি বললামই যে আগের অঙ্কটা অনেক সহজ ছিল, ওটা তো আমরা সবাই বুঝেই যাব যে যেহেতু সব ছকের মধ্যে দেওয়া ছিল, তো ওরকম কিন্তু পরীক্ষায় কম আসবে, আসবে হচ্ছে আমাদের 2 নাম্বারের মতো, ঠিক আছে? তো এখন দেখি আমরা কিভাবে বুঝবো যে আমরা মোট আয় নির্ণয়ের বা আয় নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করব। যখন আমরা কোনো অঙ্কে দেখব যে আমাদের নগদ প্রবাহ দেওয়া আছে, যখন আমরা কোনো অঙ্কে দেখব যে আমাদের নগদ প্রবাহ দেওয়া আছে, তখন আমরা এই সূত্রটা ইউজ করব, ঠিক আছে? আমি আবার বলছি, যখন আমরা কোনো অঙ্ক পড়ে দেখব যে আমাদের নগদ প্রবাহ দেওয়া আছে, তখন আমরা এই সূত্রটা ইউজ করব, যে সূত্রটা আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি বা যেটা আরেকটা দেখলাম। তো এখানে আমাদেরকে দুইটা বিনিয়োগ এ এবং বি এর প্রত্যাশিত আয় বের করতে বলেছে, আমরা এটা প্রথমে করে ফেলি। তো যখনই নগদ প্রবাহ দেওয়া থাকবে আমরা নির্দ্বিধায় মুখস্থ চোখ বন্ধ এই সূত্রটা লিখে ফেলবো, লিখে এখন আমরা খুঁজবো কোনটা কত। এখন দেখো আমাদের প্রথমেই আসি সিএফ, বলেছে 1 বছর আগে এর বাজার মূল্য ছিল, মেয়েরা বাজার মূল্য হচ্ছে তোমার মেয়াদ শুরুর মূল্য, খেয়াল করে দেখো 1 বছর আগে। এই অঙ্কটাতে আমাদের ল্যাঙ্গুয়েজ গুলো ভালো করে বুঝতে হবে, যেমন আগের অঙ্কে দেওয়াই ছিল তোমার মেয়াদ শুরুর মূল্য, কিন্তু এখানে দেওয়া আছে 1 বছর আগে, তার মানে 1 বছর আগে মানে হচ্ছে এটা মেয়াদ শুরুর মূল্য। তো মেয়াদ শুরুর মূল্য হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে 20,000 টাকা, সেটাকে আমরা পি বি দিয়ে প্রকাশ করছি। এরপরে দেখো এখন আমরা বিনিয়োগ বিটা দেখবো না, আবার দেখো এই বছরে বিনিয়োগ এ থেকে 1,500 টাকা নগদ প্রবাহ পাওয়া যায়, তার মানে আমাদের নগদ প্রবাহ বা সিএফ হচ্ছে তোমার 1,500 টাকা। এই বছরে বিনিয়োগ এ থেকে 1,500 টাকা নগদ প্রবাহ পাওয়া যাচ্ছে। বিনিয়োগ এ এবং বি এর বর্তমান বাজার মূল্য, খেয়াল করো বর্তমান বাজার মূল্য, বাজার মূল্য বিক্রয় মূল্য আর পি একই কথা। এই যে দেখো আগের অঙ্কটাতে আমরা দেখেছিলাম যে মেয়াদ শেষের মূল্য, মেয়াদ শেষের মূল্যকে আমরা দেখিয়েছিলাম পিই দিয়ে, এইখানে তোমার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গেল বাজার মূল্য। তাহলে আমরা যদি এগুলো না করি, অঙ্কগুলো না করি, তাহলে পরীক্ষার সময় ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ আসলে আমরা পারা অঙ্ক দিয়ে আসতে পারবো না, ঠিক আছে? এই জন্য আমাদের অঙ্ক করতে হবে। তাহলে এইখানে দেখো মেয়াদ শেষের মূল্যটাই এখানে হয়ে গেল কি বাজার মূল্য, আবার কোন কোন অঙ্কে এটা বর্তমান বাজার মূল্য হিসাবেও থাকতে পারে।
এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করছি? পিই দিয়ে, যেটা হচ্ছে 21,000 দেওয়াই আছে। তো এইগুলো বোঝার পরে জাস্ট হচ্ছে আমরা সূত্রেতে, এই যে দেখো সূত্রে হচ্ছে আমরা এগুলো সব লিখে দিচ্ছি। জাস্ট হচ্ছে সূত্রের মধ্যে আমরা সবগুলো কিছু লিখে নিচ্ছি। এই যে সিএফ আমরা 1500 লিখেছি। আমাদের হচ্ছে তোমার প্রাইস অফ ইন্ডিং যেটা দেওয়া আছে 21,000, বা তোমার মেয়াদ শেষের মূল্য 21,000 লিখেছি। এরপর আমরা সূত্র অনুযায়ী 20,000 লিখেছি এবং নিচে 20,000 দিয়ে ভাগ দিয়েছি। ভাগ দেওয়ার পর যে রেজাল্ট আসবে সেটাকে কিন্তু আমরা 100 দিয়ে গুণ দিব মেয়েরা। এখানে আমাদেরকে পার্সেন্টেজে দেখাতে হবে। যে কোনো হার, এই যে প্রশ্নে হার থাকলে আমরা বুঝে নিব এটা আমাদেরকে পার্সেন্টেজে দেখাতে হবে। তো এখন আমি তোমাদেরকে প্রায় যখন কলেজে আমি তোমাদেরকে সূত্র দেই তখন খেয়াল করবো আমি সূত্রের মধ্যেই আবার পার্সেন্টেজ দিয়ে দিই। তো সবসময় বলি যেটা দিলেও চলে না দিলেও চলে, কিন্তু অঙ্ক যেগুলো পার্সেন্টেজে দেখানোর সেগুলো কিন্তু আমাদের পার্সেন্টেজে অবশ্যই দেখাতে হবে। যেমন এটা কিন্তু আমাদের পার্সেন্টেজ দেখাতে হবে, না হলে কিন্তু নাম্বার কেটে দিবে। ঠিক আছে, তার মানে এখানে আমাদের সূত্রে আসলে একটা 100 দিয়ে এটা আমাদেরকে গুণ করতে হবে। এটা দিলেও চলে না দিলেও চলে, যারা বুঝতে পারছো যে এটা আমার পার্সেন্টেজেই প্রকাশ করতে হবে তাদের না দিলেও চলবে, আর যারা ভুলে যাও তারা সূত্রের সাথে মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, তাহলে গেল আমাদের বিনিয়োগ এ। এখন হচ্ছে আমরা চলে যাব বিনিয়োগ বি তে। ঠিক আছে, আমরা বিনিয়োগ বি তে যাচ্ছি। তো বিনিয়োগ বি তে স্ক্রিনটা চলে গিয়েছে, আচ্ছা আমি নিয়ে আসছি। বিনিয়োগ বি তে গেলে দেখো সেম আমরা বিনিয়োগ বি এর যে ইনফরমেশন গুলো এখানে আমরা দেখলাম যে বিনিয়োগ বি এর নগদ প্রবাহ হচ্ছে 6,800। বিনিয়োগ বি এর তোমার বছরের শুরুর মূল্য হচ্ছে তোমার 55,000 টাকা, আর তোমার হচ্ছে বছরের বর্তমান যে শেষের মূল্য সেটাও কি 55,000, দুইটাই কি 55,000? হ্যাঁ, মেয়ের একটা জিনিস খেয়াল করি আমরা, বিনিয়োগ বি এর মেয়াদ শুরুর মূল্য যেটা, মেয়াদ শেষের মূল্য সেটা। তো এরকম আমাদের থাকতে পারে, আমাদের প্রশ্নে যা থাকবে আমরা সেটাই দিব, উত্তর আমাদের যা আসুক সেটা দেখার বিষয় না, প্রশ্ন অনুযায়ী আমরা অঙ্ক করে দিব। তো দেখো দুইটাই যেহেতু 55,000, এই তার মানে উপরে এখানে 55 থেকে 55 বাদ দিলে আসলে কিছুই থাকছে না। তো 6,800 কে আমরা 55,000 দিয়ে ভাগ দিয়েছি। ভাগ দেওয়ার পরে হচ্ছে আমাদের 12.36% চলে এসছে। তাহলে আমরা খুব সহজে এভাবে তোমার হচ্ছে প্রত্যাশিত আয় বা আয়ের হার বের করতে পারি। একটু আগে আমরা 3টা সূত্র দেখেছি আয়ের হার বের করার। এখানে আমি 1 নম্বর সূত্রটা ইউজ করছি। কেন ইউজ করছি সেটার কারণটাও কিন্তু বলে দিলাম। আমরা প্রশ্ন পড়ে যদি দেখতে পারি কোন প্রশ্নে নগদ প্রবাহ এই শব্দটা রিলেটেড কোনো কথা দেওয়া আছে, তখন আমরা এই এই সূত্রটা ইউজ করব, কারণ সিএফ দিয়ে বোঝাচ্ছে নগদ প্রবাহ। ঠিক আছে, যাতে আমরা কনফিউজ না হই, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আমরা যদি ভুলে যাই আমাদের খাতার কর্নারে লিখে রাখতে হবে, প্রশ্নে যদি নগদ প্রবাহ শব্দটা থাকে তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। ঠিক আছে, এটা আমাদের খাতার সাইডে আমরা ব্র্যাকেটে লিখে নিব। এখন তো আমরা একটা অঙ্ক করছি, এজন্য আমাদের কাছে কনফিউজ লাগবে না। যখন পুরা অনেকগুলো অঙ্ক করব এবং আমাকে হচ্ছে পরীক্ষার সময় প্রশ্ন করা হবে তুমি মোট মুনাফা বের করো, তখন কিন্তু আমাদের কনফিউশন ক্রিয়েট হবে যদি আমরা এই জিনিসগুলো অঙ্ক করার সময় ক্লিয়ার না হই যে আমি কোন সূত্রটা ইউজ করবো এবং কেন। আচ্ছা, তাহলে আমাদের ক নাম্বারটা শেষ, আমাদের এ এবং বি এর প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করা শেষ। তাহলে শব্দটা খেয়াল করে দেখো, প্রত্যাশিত আয়ের হার হিসেবেও আসতে পারে, মুনাফার হার হিসাবেও আসতে পারে। আয় আর মুনাফা একই কথা। এখন হচ্ছে আমরা খ নাম্বারে যাই। ধরে নাও দুটি বিনিয়োগ সমান ঝুঁকিপূর্ণ, তাহলে আরিফ মাহমুদ কোনটিতে বিনিয়োগ করা উচিত? ঠিক আছে, এখন তোমাকে বলে দিয়েছে ধরে নাও এ তো যতটুকু ঝুঁকি আছে বি তেও ততটুকু ঝুঁকি আছে, তাই আরিফ মাহমুদ কোনটাতে বিনিয়োগ করবে? আচ্ছা, আমরা প্রত্যেককে জানি মুনাফা যত বেশি হয় তত আমাদের জন্য ভালো, তাই না? মুনাফা আমাদের জন্য যত বেশি ততই ভালো। তো এখন আমরা দেখি তো দুটার মধ্যে আমাদের মুনাফায় কোনটা বেশি। দেখো এটা হচ্ছে 12.5 আর এটা হচ্ছে 12.36, তাহলে আমাদের কোনটা বেশি? অবশ্যই এটা 12.5। তারপরে কোনো কোনো মেয়েরা না কেন জানি এটাকে বড় মনে করে, আমি বুঝি না। ঠিক আছে, বেশি কোনটা আমাদের 12.5, 12.6 হলে আরো বেশি হতো, 12.7 হলে আরো বেশি হতো, 12.9 মানে হচ্ছে একদম 13-র কাছাকাছি।
দশমিকের থেকে আমরা যত বেশি ডিজিট আগাবো তত আমার মানটা বাড়বে, যত বেশি ডিজিট কমবে তত আমার মানটা কমবে। খেয়াল করে দেখো 12 পরে এখানে 4 গিয়েছে, 4 যাওয়ার পরে 3 এসেছে, তার মানে এটা ছোট আর এটা কি বড়। যেহেতু দুইটারই সমান ঝুঁকি আমাদের, তাহলে যেই আয়টা বড় বা যেখান থেকে আমাদের আয়টা বেশি সেখানে আমাদের বিনিয়োগ করা উচিত হবে। আর দেখো আরিফ মাহমুদের সিকিউরিটি এ তে বিনিয়োগ করা উচিত হবে, কারণ যেহেতু দুইটা সিকিউরিটির ঝুঁকি কম, তো সিকিউরিটি এর আয়ের হার যেহেতু বেশি, সেজন্য আরিফ মাহমুদের সিকিউরিটি এ তেই বিনিয়োগ করা উচিত। এখন এই লাইনটাই এখানে লিখে দিয়েছে, যদি দুটি বিনিয়োগ সমান ঝুঁকিপূর্ণ হয় তবে আরিফ মাহমুদের বিনিয়োগ এ পছন্দ করা উচিত, কারণ বিনিয়োগ এর আয়ের হার 12.5%, বিনিয়োগ বি এর আয়ের হার 12.36% থেকে বেশি। উল্লেখ্য ঝুঁকির হার সমান হলে যে প্রকল্প বা বিনিয়োগের আয়ের হার বেশি সেটাই বেশি ভালো। দেখো খ নম্বরে শুধু আমাদের একটা সিদ্ধান্ত এসছে। আচ্ছা, তাহলে আমি দুইটা অঙ্ক বুঝালাম। এখন আমাকে বলো তো যে এই যে অঙ্ক দুইটা, এই দুটাতে কারো কোনো প্রবলেম আছে কিনা। আগে আমি দুটো একটু শুনে নিই, কে কে আছো একটু দেখি। আচ্ছা ম্যাম এখানে তো 12.36 বেশি আর 12.5 কম। না 3.6 এটাই তো আমি বেশি, বুঝালাম, 3/6 কিভাবে বেশি হয়? 5-এর চেয়ে 3.6 বেশি হয় না? না 5-এর চেয়ে 3/6 কিভাবে বেশি হয়? 5 বড়, ঠিক আছে, 3 ছোট। দশমিকের পরে তোমার যে সংখ্যাটা তোমার বড় সেটাই তোমার বড়। যেমন ধরো আমি তোমাকে বলি 1, ঠিক আছে, 1-এর আগে কি কি সংখ্যা আছে? 1-এর আগে আছে 0, তারপরে 0.1, তারপরে 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, 0.7, 0.8, 0.9, তারপরে এসছে 1, ঠিক আছে। 1-এর আগে কিন্তু আমাদের এই পয়েন্ট দিয়ে আরো 9টা সংখ্যা আছে, তার মানে দেখো 12.5-ই আমাদের বড়। এখন তোমাকে যদি আমি বলি 12 টাকা 50 পয়সা বড় নাকি 12 টাকা 36 পয়সা বড়, তুমি কি বলবা? 50 পয়সা বড়, 12 টাকা 50 পয়সা। হ্যাঁ, তাহলে এখানে তো সেটাই সেম জিনিসটাই এটা, ঠিক আছে। তো 12 টাকা জি এখানে মিস, 50 এখন পয়সা বুঝেছি। বোঝাচ্ছে, এখন বুঝতে পেরেছো? মানে জি দশমিকের, ম্যাম। আমি আবার একটু সোজা করে বলে দিই, দশমিকের পরে তোমার সবচেয়ে বড় হচ্ছে 9, দশমিকের পরে আমি আগে বলছি না 0.9, তারপরে হচ্ছে 8, তারপরে 7, তারপরে 5, তারপরে 6। তো এই যে 5-এর পরে যেগুলো থাকবে মানে 2-3 নাম্বার ঘর যেগুলা, সেগুলাকে আমরা খেয়াল করব না, ঠিক আছে। যেরকম তুমি খেয়াল, তুমি কেন এটা বলেছো আমি বুঝতে পেরেছি, তুমি ভেবেছো যে 3-6 মানে দুইটা সংখ্যা আছে এই জন্য। তো আমরা সবসময় ধরে নেই এবং আমরা জানিও যে যেখানে আমাদের একটা সংখ্যা থাকবে তারপরে কিন্তু একটা কি আছে, আমাদের 0 আছে, তার মানে এখানে হচ্ছে 12.50, ঠিক আছে। আর এখানে হচ্ছে 12.36, তাহলে অবশ্যই উপরেরটা বড়, ঠিক আছে। তো এই জন্য আমি এটা বলে দিলাম, কারণ আমি পরীক্ষার খাতায় অনেক সময় দেখেছি এবং ক্লাস নেওয়ার সময় দেখেছি যে এই জিনিসটা অনেক ভালো মেয়েরাও ভুল করে ফেলে, এটা জাস্ট একটা কমন সেন্স, কিছুই না। আমরা আগে পরেও খেয়াল করবো যে দশমিকের পরে যদি এখন আমার 12.7 আসতো, এটার উত্তর যদি আমাদের 12.7 আসতো তাহলে আমি এটাকে বড় ধরতাম, ঠিক আছে। যেহেতু আমার 12.5 12.36 থেকে বেশি এবং আয়টা আমার বেশি হয় ভালো, এবং এজন্য আরিফ মাহমুদের তোমার সিকিউরিটি এতে বিনিয়োগ করা উচিত। আচ্ছা, থ্যাংক ইউ যে একজন একটা তাও প্রশ্ন করেছে, কারণ প্রশ্ন না করলে আসলে বুঝিয়ে মজা পাই না। আচ্ছা, ইফাত করিমা, তুমি কি বুঝতে পেরেছো এই অঙ্কটা যেটা আমি স্ক্রিনে এখন বুঝালাম? এখনো প্রশ্ন করলে তোমরা রেসপন্স দিতে পারো না, মানে যে আনমিউট করে যে কথা বলবা এটা এখনো তোমাদের আয়ত্তে আসে না। ঋতু, ঋতু তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? তুমি আগামী ক্লাস থেকে ভিডিও অন করে বসবা। আমি আজকে হুট করে বললাম না, কারণ অনেকে বাসে আমরা মানে ঠিকভাবে থাকি না, যেহেতু ইউটিউবে ক্লাসটা যা রেকর্ড হয়, তো আগামী ক্লাস থেকে ঠিকঠাক হয়ে থাকবা, ভিডিও অন করে যে 4-5 জন ক্লাস করবা, এরকম
আমি ক্লাস করে যাব, তোমাদেরকে প্রশ্ন করলে তোমরা একটা উত্তরও দিবে না, তাহলে আমি এটা কেমনে হবে বলো? তোমরা ক্লাসে আদৌ থাকো কি থাকো না সেটা তোমার বোঝা লাগবে, তাই আগামী ক্লাস থেকে সবার ভিডিও অন থাকবে। আমি আসলে বলি না কেন, আমি তোমাদের বেশি ছাড় দিই, কারণ আমি ভাবি যে মেয়ে মানুষ বাসায় কিভাবে থাকো বা রিল্যাক্স হতে বা থাকো, ভিডিও অন করতে হলে একটু সবাইকে একটু গুছিয়ে বসতে হবে, স্বাভাবিক। তো এই কারণে আমি বলি না, কিন্তু এখন তো দেখছি তোমরা মানে এটা সুযোগ নিচ্ছ আর কি। আচ্ছা, তো আমি আর দুজনকে জিজ্ঞেস করলাম, কেউ রেসপন্স করলো না। তো এখন হচ্ছে আমি চলে যাচ্ছি পরের অঙ্কটাতে। পরের অঙ্কটাও ঠিক এরকম একটা অঙ্ক, ঠিক আছে, কিন্তু এরকম একটা অঙ্ক হলো এখানে একটু একটা জিনিস আছে যেটা আমি বুঝিয়ে আসলে ক্লাসটা শেষ করি, একটু ডিফারেন্ট। তিনটা অঙ্কের মধ্যে কিছু ডিফারেন্স আছে, তো খেয়াল করে দেখো এখানে ডিফারেন্সটা কি, আমি প্রশ্ন করলে তোমরা বুঝতে পারবা। মিস্টার আলম একজন নতুন বিনিয়োগকারী এবং তার প্রত্যাশিত আয়ের হার মাত্র 6%। তিনি এসএ লিমিটেড এর শেয়ারে বিনিয়োগ করেন। যদিও এসএ লিমিটেডের শেয়ারের অভিহিত মূল্য 100 টাকা, তিনি 120 টাকা দিয়ে এটি শেয়ার ক্রয় করেন। 3 মাস পরে এসএ লিমিটেড 10% নগদ লভ্যাংশ ঘোষণা করে, ফলে এসএ লিমিটেডের বাজার মূল্য হ্রাস পেয়ে 115 টাকা চলে আসে। মিস্টার আলম তার শেয়ার বিক্রি করে দেন। প্রশ্ন পড়ার পরে তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কে যে ক্যাশ ফ্লোর ব্যাপারটা, ক্যাশ ফ্লোটা আমাদের ক্যাশ ফ্লো বা নগদ যে প্রবাহ সেটাকে এখানে নগদ লভ্যাংশ নামে দিয়েছে, নগদ লভ্যাংশ নামে দিয়েছে এবং এটা পার্সেন্টেজ দিয়েছে। আগে যে দুইটা অঙ্ক আমরা দেখেছি সেখানে এই বিষয়টা ছিল না, তাহলে আমরা যদি ক্লাস না করি এই জিনিসগুলো তোমাদেরকে কে বুঝাবে? তোমরা কি ভাববে ওই সূত্রের অঙ্ক হয়ে গেল? না, ব্যাপারটা এত সোজা না, প্রতিটা জায়গায় সূক্ষ্ম সূক্ষ্ম ডিফারেন্স আছে। তাহলে দেখো এই অঙ্কের ডিফারেন্স হচ্ছে এখানে আমাদের হচ্ছে তোমার নগদ যে প্রবাহটা সেটা আমাদের নগদ লভ্যাংশ হিসেবে দেওয়া আছে এবং টাকা দেওয়া নাই, এখানে পার্সেন্টেজ দেওয়া আছে। এই জন্য এই অঙ্কটা আমার অন্য অঙ্কের থেকে ডিফারেন্ট। প্লাস এখানে খ নাম্বারের প্রশ্নটাও একটু বোঝার আছে, যে এখানে খ নাম্বারে একটা সিদ্ধান্তমূলক প্রশ্ন, সেটাও বোঝা লাগবে। আচ্ছা যাই হোক, আমরা প্রথমে ক নাম্বারটা করি। ক নাম্বারটা আমাদেরকে বলেছে মিস্টার আলমের বিনিয়োগ হতে মোট আয় নির্ণয় করো। আমরা প্রত্যেকে এতক্ষণে জেনে গিয়েছি মোট আয় নির্ণয় করার সূত্র হচ্ছে আমাদের সিএফ প্লাস পি মাইনাস পিবি ডিভাইডেড বাই পিবি। এখানে আমরা এটাই ইউজ করবো কারণ এখানে নগদ লভ্যাংশ বা নগদ শব্দটা আছে। আচ্ছা, এখন আমরা প্রথমেই দেখি যে আমরা কিভাবে সিএফটা বের করতে পারি, বাকি সবগুলো আমরা পারবো। আমরা সবসময় মনে রাখবো অবিহিত মূল্যের উপরে আমরা এই লভ্যাংশটা বের করব। আবারও বলে দিচ্ছি, আমরা সবসময় মনে রাখবো অবিহিত মূল্যের উপরে আমরা লভ্যাংশটা বের করব। এই অঙ্কে আমাদের লভ্যাংশটা পার্সেন্টেজ আকারে আছে, কিন্তু এখানে আমরা পার্সেন্টেজ ব্যবহার করতে পারবো না, এখানে আমাকে টাকাই ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো এখন টাকাটা আমাদেরকে বের করতে হবে। কিভাবে বের করবো? আমাদের অবিহিত মূল্য দেওয়া আছে, আমরা একটু সাইড নোটে দেখি। আমাদের অবিহিত মূল্য দেওয়া আছে 100 টাকা, আর লভ্যাংশের হার দেওয়া আছে 10%। এই 100-র উপরে 10% ধরলে 10 টাকা হচ্ছে আমাদের নগদ লভ্যাংশ বা সিএফ বের হলো। এটাকে আমরা এখানে বসিয়ে দিব। তো আমরা এটা সাইডেও করতে পারি, আমরা এটা অঙ্কের শুরুতে করে নিই, আমাদের শুরুতে করে নিলে ভালো, কারণ সাইডে করলে লেখাটা চাপাচাপি হয়ে যায়। এরপর দেখো পিই, পি কোনটা হবে? এখানে পিইটা বোঝাটা একটা বিষয় আছে। দেখো বলেছে তিনি 120 টাকা দিয়ে একটি শেয়ার ক্রয় করেন। তোমাদের কিন্তু আমি বলে দিয়েছি মেয়েরা যে পিই আর ক্রয় মূল্য একই কথা, সরি পিবি আর ক্রয় মূল্য একই কথা, যেটা তোমাদের আমি অঙ্কের শুরুতেই বলেছি। তাহলে খেয়াল করে দেখেছো এই অঙ্কটাতে কিন্তু শুরুর মূল্য দেওয়া নাই, এখানে দেওয়া আছে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যটাকে আমরা কি ধরে নিলাম? তোমার হচ্ছে পিই বা পিবি বা শুরুর মূল্য, সেটা হচ্ছে তোমার 120 টাকা। এরপরে দেখো বলেছে যে 10% লভ্যাংশ ঘোষণা করে এবং ফলে এসএ লিমিটেডের শেয়ারের বাজার মূল্য হ্রাস পেয়ে 115 টাকায় চলে আসছে। তাহলে হ্রাস যেটা পেয়েছে আমাদের কিছু লিখতে হবে। তাহলে বাজার মূল্য বা বর্তমান বাজার মূল্য হচ্ছে আমাদের 115 টাকা। তাহলে দেখো এই অঙ্কটা কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ গুলো বোঝার আছে। তাহলে এটা আমাদের সূত্র অনুযায়ী আমরা বসিয়ে দিলাম, সিএফ 10 আমরা বের করলাম, তারপর আমাদের পিই বা বাজার মূল্য হচ্ছে 115, পিবি বা ক্রয় মূল্য হচ্ছে আমাদের 120, আর নিচে আবার 120। ক্যালকুলেটর এটা আমরা একবারই করতে পারি ব্র্যাকেট দিয়ে। তো এটার উত্তর বের হবে আমাদের 4.17%। খুব সহজেই আমরা এটা পেয়ে গেলাম। তো এখন হচ্ছে আমাদের যে জিনিসটা করা লাগবে সেটা হচ্ছে খ
নাম্বারটা যে মিস্টার আলম এসিআই লিমিটেড শেয়ারে বিনিয়োগ প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারলো তা বিশ্লেষণ করো। আমাদের সময় খুব কম, আমি আগেই বলে দিই তোমাদের হোমওয়ার্ক কি। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এই যে আমি অঙ্ক 3টা করালাম উদাহরণ, এই উদাহরণ অনুযায়ী অনুশীলনীতে অঙ্ক আছে, আবার অনুশীলনী 1 সেই অঙ্কটা তোমরা করে ফেলবা, ঠিক আছে? আর এই উদাহরণের অঙ্কে কারো যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে আগামী ক্লাসে বলবা। আগামী ক্লাসে আমরা নতুন আরেকটা সূত্রের অঙ্ক করব। আচ্ছা, তাহলে হোমওয়ার্কটা বলে দিয়েছি, আর খ নাম্বারটা একটু বুঝিয়ে দিই। খ নাম্বারটা হচ্ছে যে আলমে এসিআই লিমিটেডের শেয়ারে বিনিয়োগ করে তার প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারলেন তা বিশ্লেষণ করো। খেয়াল করো, অঙ্কের উপরে একটা লাইন দেওয়া আছে, অঙ্কের উপরে যে লাইনটা দেওয়া আছে সেটা হচ্ছে মিস্টার আলম এর প্রত্যাশিত আয়ের হার হচ্ছে 6%। উনি মাত্র 6% আয় প্রত্যাশা করেছেন, কিন্তু বাস্তবে যে উনি 4.17% আয় পেয়েছে, ঠিক আছে? তাহলে তোমার হচ্ছে তার আয়টা কি আসলে পূরণ হয়েছে কি হয় নাই সেটাই হচ্ছে আসলে দেখার বিষয়। আচ্ছা, আমাদের ক্লাসটা এখন কেটে যাবে, তোমরা একটু বাসায় এই জিনিসটা একটু করবা। খ নাম্বারটা আমি আগামী ক্লাসে বুঝিয়ে দিব, কারণ এখন একটু সময় নিয়ে বোঝাতে হবে। খ নাম্বারটা এমনি একটু পড়ে দেখবা যে তোমরা বুঝতে পারো কিনা, ঠিক আছে? তাহলে আগামী ক্লাসে আমি খ নাম্বারটা বুঝিয়ে আমি নতুন অঙ্কে চলে যাব। আজকের মতো সবাই ভালো থেকো, আর সবাইকে বলো বান্ধবীদেরকে ক্লাস জয়েন করতে, কারণ এই চ্যাপ্টারটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবে তো অবশ্যই মাস্ট। তো সবাই জয়েন করবা, তাহলে আসলে ক্লাস নিতে ভালো লাগে। আচ্ছা, তাহলে আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মিস আসসালামু আলাইকুম। আসসালাম।